স্বাগত আপনাদের সবাইকে আজকের হল্লাবোলের অনুষ্ঠানে। কিছুক্ষণ আগে খুব স্পষ্ট আজকে বলে দিয়েছি যে দুটো সভা, মেগা সভা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সেই সভাগুলো করে রাজনৈতিক লভ্যাংশ লাভ করবে কিনা রাজনৈতিক দলগুলো, নাকি প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর পূর্ণ সদিচ্ছা দেখাবে, সেদিকে নজর থাকবে। দেখুন, খুব পরিষ্কারভাবে যেটা আমরা বলছি, শুক্রে প্রধানমন্ত্রী, সোমে মুখ্যমন্ত্রী, অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রী হিসাবে তার সরকারি থাকবে, পাশাপাশি দলীয় সভা মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখবেন। আর 21শে জুলাই শহীদ স্মরণের যে ধর্মতলার যে মহাসভা, সেখান থেকে বক্তব্য মুখ্যমন্ত্রীর। এখন এই বক্তব্যের নিরিখে যারা অ্যানালিসিস করছেন, বিভিন্ন তার্কিক যারা সমালোচক বা যারা বিশ্লেষক, তাদের বক্তব্যে অন্ততপক্ষে আমার সারাদিন এই ধারণা হয়েছে যে এই বক্তব্যে, অর্থাৎ নেতা এবং নেত্রীর বক্তব্যে যে জায়গাটা উঠে আসতে পারে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই যে মেগা মিছিল গতকালকের এবং রাজ্য স্তরের সমস্ত নেতৃত্বের উপস্থিত থাকা, যেটা হচ্ছে বাংলা এবং বাঙালির অস্তিত্বের লড়াইয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি 1 ইঞ্চি জমি ছাড়ব না। বাস্তবতা কি সেটা অবশ্যই আজকের আলোচনায় আমরা তুলে আনবার চেষ্টা করব এবং যারা প্যানেল গেস্ট রয়েছেন তারা যুক্তি সহকারে এই অবস্থানকে ব্যাখ্যা করবেন। বিজেপি এবং অন্যান্য বিরোধীরা বলছেন যে পালে হাওয়া না পেয়ে শেষমেশ এটা একটা ইলেকটোরাল ইস্যু, অর্থাৎ একটা ভোটের ইস্যু। এক্ষেত্রে বাঙালির পাশে দাঁড়ানো না দাঁড়ানোর কোনো গল্প নয়, এটা একটা ভোটের ইস্যু। অন্যদিকে আমরা যেটা দেখতে পেয়েছি, এবং অনেকে আমাকে বলছিলেন আজকে ফোনেও, অনেক আমার বাইরের রাজ্যের যারা বন্ধুবান্ধব তারাও বলছিলেন যে বিহারের যে ভোটার তালিকা তৈরি হচ্ছে তাতে প্রায় 39 লক্ষ ভোটারের নাম বাদ যাবে, অর্থাৎ স্কুইজ হচ্ছে ভোটার তালিকা এবং সেখান থেকে অনেক নাম বাদ যাচ্ছে। এবার এই তত্ত্বটা রাজ্যে নিয়ে এসে, যদিও বা জাতীয় নির্বাচন কমিশন এই ক্ষেত্রে কোনো ডিক্লারেশন বা ঘোষণা নেই, কিন্তু যেটা বিভিন্ন খবরে সংবাদ মাধ্যমে আসছে, এবার এই যে ভোটার তালিকাকে ছোট করা হচ্ছে বা নাম বাদ যাচ্ছে, এক্ষেত্রে বিজেপির রাজ্য স্তরের নেতৃত্বের সঙ্গে আমি গতকাল কথা বলেছিলাম। আমার পরিষ্কার মনে আছে, গতকাল কথা বলবার সময় রাহুল সিনহা, বিজেপির প্রবীণ নেতা, তিনি 3টে কথা বলেছিলেন যে দেবাশিস, ভয়ের কোনো কারণ নেই, এই তালিকা থেকে মুসলিম, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, ভারতীয়দের নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। শুভেন্দু অধিকারী একই কথা বলছেন। বামেরা কি তাই বলছে? প্রশ্ন উঠছে। জগাই মাধাই বলে বামেদেরকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী, বলছেন লজ্জা নেই। সেই বিষয়ে গতকাল আমার রবীন দেব আর আজকে মোহাম্মদ সেলিমের সঙ্গেও কথা হয়েছে। এখন এই জায়গাটায় দাঁড়িয়ে এক হচ্ছে কিছু মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে, আর অনেকে বলছেন যে মানুষের আতঙ্ক নয়, রাজনৈতিক দলগুলো যারা অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে নিজেদের ভোট বাক্স ভরিয়ে ফেলেন, এটা তাদের আতঙ্কের বিষয়, মানুষের কোনো আতঙ্কের বিষয় নয়। এখন কি সত্যি আর কি মিথ্যা, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কি হতে চলেছে, সর্বোপরি অনেকে বলছেন যে আমার নামটা অন্তত ভোটার তালিকায় থাকবে তো। মানে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে প্রাসঙ্গিক হবে এটাই, কারণ আমার মনে পড়ছে সুকান্ত মজুমদারের সেই বক্তব্য যে প্রধানমন্ত্রী কিন্তু প্রতি মাসে একবার করে রাজ্যে সভা করবেন, আর হচ্ছেও তাই। আলিপুরদুয়ারের সভার পর ঠিক 50 দিনের মাথায় আবার দুর্গাপুরের সভা, অর্থাৎ এই সভাতে দাঁড়িয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা কারা ভারতীয় সেই সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা, ইঙ্গিত দেবেন কি প্রধানমন্ত্রী, সেদিকেও কিন্তু নজর থাকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর লড়াই কোন জায়গায় যাবে সেটাও দেখতে হবে। এবার যদি এই অনুপ্রবেশের সমস্যা, এটা কি নতুন সমস্যা, নাকি এটা বামেদের সময় থেকেই ভোট বাক্স ভরানোর একটা অনন্য সাধারণ প্রক্রিয়া, সেটা নিয়ে বাম মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আলোচনায় থাকবো সবাই। আসুন আমি পরিচয় করিয়ে দিই কাদের সঙ্গে আজকে আলোচনা হবে। একদম প্রথমে আমি পরিচয় করাবো মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত আপনাকে। গৌরব মজুমদার, সিপিএম নেতা, বাম মুখপাত্র আমাদের সঙ্গে স্টুডিওতে, গৌরবকে স্বাগত জানাই। প্রসেনজিৎ দাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে অনলাইনে থাকবেন আজকের এই অনুষ্ঠানে। প্রসেনজিৎ বাবুকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সর্বোপরি আলোচক হিসাবে এবং এই ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে যার নিজের অন্তর্ভুক্তি ছিল, বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক ঝুন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। প্র্যাকটিক্যাল এবং অ্যাকচুয়াল কি হয় সেটাও জানবো আমরা ঝুন্টুদার বক্তব্যে, কিন্তু একদম প্রথম আমরা যাচ্ছি হচ্ছে প্রসেনজিৎ বাবুর কাছে। প্রসেনজিৎ বাবু, আপনাকে জিজ্ঞেস করতে চাই এটাই, যে ভোটার তালিকা বা এই যে মুখ্যমন্ত্রীর গতকালকের যে রাস্তায় নামা,
এই সমস্ত বক্তব্য এবং বার্তা, মানে আমি বলতে চাইছি দলীয় কর্মীদের বা রাজ্যবাসীকে, এটা কি 21শে জুলাই থাকছে? 21শে জুলাই কি হতে চলেছে? কারণ 26-এর আগে শেষ 21শে জুলাই। দেখুন, 21শে জুলাই আমাদের শহীদ স্মরণ। 93 সালে যে 13 জন মারা গিয়েছিল তাদের স্মরণ করার জন্য আমরা 21শে জুলাই শহীদ স্মরণ করি। তো মূলত ওটা শহীদ স্মরণ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা কর্মীরা যান, আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কথাও শুনতে যাই, কারণ আগামী দিনে কিভাবে তৃণমূল কংগ্রেস চলবে সেইটা। আর এই প্রোগ্রামটা তো ওদের নির্দিষ্ট প্রোগ্রাম, 21শে জুলাই প্রত্যেক বছর হয়। নতুন করে ভোট আসছে বলে আমাদের এই প্রোগ্রাম নয় যে ভোট এসেছে একটা জনসভা করে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। 21শে জুলাই প্রত্যেক বছরও হয়, এবার হয়। তা আমরা নেত্রীর বক্তব্য শুনতে যাব, কারণ সারা ভারতবর্ষে যেভাবে বাঙালি বিদ্বেষ বেড়েছে এবং বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি এবং বাংলা ভাষার উপর আঘাত হানা হচ্ছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সকল নেতৃত্ব গতকাল পথে নেমেছে। আমি মনে করি সকল বাংলার মানুষের পথে নামা উচিত, কারণ বাংলার অপমান কারোর সহ্য করা উচিত নয়। কারণ বাংলার অপমান আমাদের সকলের অপমান। কারণ আজকে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এর প্রতিবাদ। প্রসেনজিৎদা, আমি আপনাকে একটা জায়গায় জানতে চাই যে বাঙালি এবং বাংলা ভাষার প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রমণ বাড়ছে কেন? আমি এই প্রশ্ন করব, সঙ্গে আপনাকে যুক্তি দিয়ে এটুকু বোঝানোর চেষ্টা করব, এই বাংলারই তো প্রায় 2,38,00,000 মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন 2021-এর বিধানসভায়। আমি যদি বিধানসভা ধরি, বিজেপিকে 19 সালে 18টা আসন দিয়েছেন এই বাংলার মানুষ, বাঙালিরা। এই বিজেপিকে আপনার গত লোকসভায় যদি ধরি, তাহলে গত লোকসভায় 12টা আসন দিয়েছেন, 24-এর লোকসভাতে এই বাংলার মানুষ। তাহলে হঠাৎ করে বাঙালির প্রতি বিজেপির বিদ্বেষ, এটাকে কেন বলছেন? মানে এর আমি দেখুন, একটা কথা তো টিভিতে বললে হলো না, তার একটা যুক্তির আগে, সেই যুক্তিটা কি? আমি বলছি নিশ্চয়ই তাদের ভোট দিয়েছে, মানুষ নির্বাচিত করেছে, এটা তো নিয়ে কোনো কিছু বলার নাই। কিন্তু যে ঘটনাটা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি। কেন ঘটছে? আমরা তো পশ্চিমবাংলায় বিজেপির কোনো নেতা করেছে বলছি না, একবারও বলি। আমরা বলছি বিজেপি শাসিত রাজ্যে সেখানে বাঙালিদের ওপর হচ্ছে। আমরা কিন্তু একবারও বলিনি বাংলার কোনো বিজেপি নেতা বাঙালির ওপর অত্যাচার করছে। না, কিন্তু এখানে প্রসেনজিৎ, আপনার কাছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রসেনজিৎ, আপনার কাছে একজন সাধারণ মানুষ হিসাবে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সমস্ত রাজ্যে বাংলা এবং বাঙালির উপর আক্রমণ হচ্ছে, সেখানে আপনারা না গিয়ে এই কলকাতার রাজপথ জুড়ে কাল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটা বিরাট মিছিল তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব তারা বার করলেন। তো এটা তো মনে প্রশ্ন জাগবে যে বাংলার মাটিতে বিরাট মিছিল হলো গতকাল, অন্যান্য রাজ্যে আপনি বলছেন, পরিষ্কার বললেন যে বাংলায় তো বিজেপির নেতারা কিছু করছে না বাঙালিদের প্রতি। আপনি দেখে আমি করছে না, আমি বলিনি। আমি এক্ষুনি বললেন করছে না, ঠিক আছে, এক্ষুনি বললেন বিজেপি বাংলায় কিছু করছে না। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, মমতা ব্যানার্জি, হ্যাঁ, বাংলায় আমি কি বলছি, বাংলায় বাঙালিদের ওপর কিছু করছে না, কিন্তু অন্য রাজ্যে বাঙালিদের ওপর হচ্ছে। আমি এই কথাটা কেন, আমি সেটাই জিজ্ঞেস করছি, কেন যে বাংলায় কোনো বিজেপি বাঙালিদের ওপর অত্যাচার করছে না, কিন্তু অন্য জায়গায় হচ্ছে না? মানে আমার প্রশ্ন হচ্ছে এটা কেন? এটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষও জানতে চাইবেন যে হঠাৎ করে বিজেপি কেন বাংলা এবং বাঙালি বিদ্বেষী হয়ে গেল। প্রসেনজিৎ, আপনার ঠিক এই কিউ লাইন যেটা আপনি ধরিয়ে দিলেন, আমি মনিদার কাছে সরাসরি প্রশ্ন করব। মনিদা, এটা বাস্তব, এটা প্রসেনজিৎদা বানিয়ে গল্প বলছেন তা নয়। আমরা বেশ কিছু জায়গায় দেখেছি পরিযায়ী শ্রমিকদের উপরে, তাদের উপরে নানান রকম অন্যায় হয়েছে, এমনকি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে হয়েছে, আবার তাদেরকে ডেকে এনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা ঘটছে, মহারাষ্ট্রে ঘটছে। আমি দিল্লির যদি আজাদিন নগরের কথা বলি, জয় হিন্দ আজাদিন নগর, সেখানে আমরা দেখছি আলো কেটে দেওয়া, বিদ্যুৎ কেটে দেওয়া, এই ঘটনাগুলো ঘটছে। তাহলে সত্যি বিজেপির চক্ষুশূল যদি বাঙালি হয়, সেই বাংলায় আপনি রাজনীতি করছেন, ইভেন রাদার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি নিজে একজন বাঙালি, আপনার তো তাহলে বিজেপি করতে ভয় লাগা উচিত। তাহলে না,
বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এটা তো তৃণমূল কংগ্রেস বলছে। বাঙালি আপামর বাঙালি কি বলছে? আপামর বাঙালি তো বলছে না। আমি বলছি দিল্লিতে জল কেটে দেওয়া, বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অত্যাচার, এটা হচ্ছে তৃণমূলের দোকান চালানোর নতুন প্রোডাক্ট, দোকানের নতুন প্রোডাক্ট যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার। কিন্তু প্রোডাক্টটা যে অন্যান্য প্রোডাক্টের মতো ওই সততার দেবী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আপনি বলতে দিন আমাকে, আপনার তো বলার টাইম নয় দাদা। না না, আমি তো জিজ্ঞেস করেছি, আমাকে একটু বলতে দিন। তারপর আমি মনিরাকেই বলেছি বলতে, প্রসেনজিৎ দা আমি মনিরাকেই বলেছি বলতে। মণিকাঞ্চন পাল বিজেপির মুখপাত্র, উনি জাস্ট একটু বলে নিন। তা আমি সবার বক্তব্য নিয়ে দাদা আমি আবার আপনার কাছে আসবো। আমি তো ওনাকে বললাম যে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের, এমনকি কালকে আমার কাছে মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে ফোন এসেছিল, আপনাকে আমি বলছি, সেই রত্নগিরির একজন ব্যক্তি আমায় ফোন করে বলছেন যে এখানেও বাঙালিরা কিন্তু নিজেদের আভিজাত্য এবং অস্তিত্ব নিয়ে প্রশ্নের সামনে পড়ছে, কারণ বাঙালি মানেই তাদের দিকে যেন একটা কুনজরে তাকানো হচ্ছে। তারা অত্যাচারের শিকার হচ্ছে তা নয়, কিন্তু তাদের দিকে কুনজরে তাকানো হচ্ছে। কেন হচ্ছে? আমি তো সেটাই বলছি যে নতুন যে প্রোডাক্ট তৃণমূল কংগ্রেস আমদানি করেছে 2026-এর দোকান চালানোর জন্য, 2026-এর ব্যবসা বাড়ানোর জন্য, সেই প্রোডাক্ট কতটা ফলস প্রোডাক্ট, ফেক প্রোডাক্ট, আমি সেটা বলছি। উনি প্রথমত বললেন বিজেপি শাসিত, আপ শাসিত পাঞ্জাবে 6 জন বাঙালিকে লুধিয়ানা সেন্টার জেলে করা হয়েছে, আটকে রয়েছে। নাম্বার 1। নাম্বার 2, তামিলনাড়ু, ওনাদেরই জোটে আছে, তামিলনাড়ুতে প্রত্যেক বাঙালিকে ধরে ধরে জিজ্ঞেস করছে তোমার আধার কার্ড দেখাও, ভোটার কার্ড দেখাও। সেইগুলো তো বলছেন না। বিজেপি শাসিত মানে বিজেপির ভূত দেখছেন। কিন্তু এটা কেন? না, আমি বলছি 1 নম্বর বিষয়। 2 নম্বর, সুতরাং বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে না, এটা প্রমাণিত। আমি 2টো এক্সাম্পল দিয়ে প্রমাণ করে দেব। নাম্বার 2, যে আমি 2011-র সেন্সাস যদি ধরি, 9,60,00,000 বাঙালির মধ্যে 1,80,00,000 বাঙালি, অর্থাৎ প্রায় 19% বাঙালি বাইরে থাকে, পশ্চিমবাংলার বাইরে থাকে। আপনি বলুন এই 2 কোটি বাঙালি যে বাইরে থাকে তার মধ্যে কতজনের ওপরে অত্যাচার হয়েছে বিজেপি শাসিত রাজ্যে? সব থেকে বেশি বাঙালি থাকে মহারাষ্ট্রে। ইভেন আন্দামান থেকে পার্সেন্টেজের থেকেও বেশি মহারাষ্ট্রে বাঙালি থাকে। সেখানে মহারাষ্ট্রে কতটা অত্যাচার? 2 কোটির মধ্যে, আমি 2 কোটি কম ধরলাম, সেন্সাস 2011 অনুযায়ী 1,80,00,000, সেখানে আমি 2 কোটি ধরলাম। 2 কোটির বাঙালির ওপর অত্যাচার হচ্ছে। প্রসেনজিৎ বাবু আপনি অনলাইনে আছেন। আরে 1,80,00,000 কেন? একটার উপরে হবে না। আমি বলছি, আমি আসছি, আপনার কথাতেই আসছি। সুতরাং কতজনের ওপর অত্যাচার হচ্ছে নাম বলবেন। নাম্বার 2 হচ্ছে উত্তরপ্রদেশের পিলভিট, মধ্যপ্রদেশের বেতুলে, রায়পুর, বিলাসপুর, দিল্লির সিআর পার্ক, উড়িষ্যার দণ্ডকারণ্য, অন্ধ্রপ্রদেশ, কটা জায়গায় বাঙালিদের ওপর অত্যাচার। একদম এমনভাবে তৃণমূল কংগ্রেস নেমে পড়লো যেন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বরঞ্চ আপনারা এটা করে প্রমাণ করে দিচ্ছেন যে বাঙালিকে সবার চক্ষুশূল করে দিচ্ছেন। আর এই কারণে হচ্ছে। এইবার আসি আপনার বিষয়, আমি একদম লাইনের বাইরে যাব না, আপনি লাইনে থাকবেন, এদিক ওদিক মমতা ব্যানার্জির অনুপ্রেরণা জিন্দাবাদ এসব না বলে লাইনে থাকবেন। ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিসেস অ্যাক্ট 1979 একটা অ্যাক্ট আছে, যেই অ্যাক্ট অনুযায়ী কোনো রাজ্য থেকে অন্য রাজ্যে মাইগ্রেন্ট ওয়ার্কার গেলে সেখানে নথিভুক্ত করতে হয়। পরবর্তীকালে 2020-তে কনভার্টেড টু অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। এই আইন অনুযায়ী কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে গেলে সেখানে নাম নথিভুক্ত করতে হয়, এবং এই ইন্স্যুরেন্স অনুযায়ী সেই মাইগ্রেন্ট ওয়ার্কারের যদি কোনো ক্ষতি হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, এবং যদি কোনো অঙ্গ বিচ্ছেদ হয়ে যায়, সারা জীবন ধরে তার ভাতার যুক্ত আছে। আপনারা এই আইনটি বা এই কোডটি এখানে লাগু করেননি, ঠিক আছে? আপনারা আপনাদের রাজনীতি করুন। এর বাইরে গিয়ে আমি বলছি, আপনার দিক নিয়েই বলছি, আপনারা একটা নতুন পোর্টাল চালু করেছেন কর্মসাথী। এই কর্মসাথীতে যারা মাইগ্রেন্ট, কোনো কিছু নিয়ে প্রবলেম হয়নি, মাইগ্রেন্ট ওয়ার্কার পরিযায়ী শ্রমিক নিয়ে হচ্ছে, কোনো বাঙালি নিয়ে হয়নি, বারবার বলছি। সুতরাং আপনাদের কর্মসাথী পোর্টালে এই যারা মাইগ্রেন্ট ওয়ার্কারের কাগজপত্র চাওয়া হচ্ছে তাদের নাম নথিভুক্ত আছে,
যখন আপনাদের কাছে কোশ্চেন আসছে এই ওয়ার্কার সম্বন্ধে, আপনারা সঙ্গে সঙ্গে কর্মসাথী পোর্টাল পাঠিয়ে দিন, অনলাইনে 1 মিনিট লাগে না। আপনাদের কাছে নেই, মানুষকে ধোকা দিচ্ছেন, আর কত ভাওতা দেবেন? একবার রাত্রেবেলা শুয়ে চিন্তা করুন তো বাঙালিকে কোথায় নিয়ে যাচ্ছেন। আপনার ডেটা অনুযায়ী বলছি, 1978 সালে সারা ভারতবর্ষে 1/3 IAS অফিসার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আপনার বলার সময় আপনি বলবেন এখানে মমতা ব্যানার্জি, এটা মমতা ব্যানার্জির সভা নয়, টিভি শো। আপনাকে যখন অ্যাঙ্কার টাইম দেবে আপনি বলবেন, আমি বলবেন প্রসেনজিৎ আপনার কাছেও আসবো, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। আপনি বাইরে আছেন, মাঝখানে বলবেন এটা মাছের বাজার নয়। না 20 মিনিট বলবেন, আপনার সময় আপনি বলবেন, নিশ্চয়ই বলুন। 1978 সালে 1/3 IAS অফিসার পশ্চিমবঙ্গে হতো, অর্থাৎ 100 জনের মধ্যে 67 জন IAS অফিসার বাঙালি হতো। আজকে আমরা কি দিচ্ছি? লেবার দিচ্ছি। কোথায় নিয়ে এসেছেন বাঙালিকে? চিৎকার করছেন এখানে বসে, এটা নিয়ে কথা বলবেন। মনিদা গৌরবের কাছে আসবো, কিন্তু তার আগে একটা বিরতি নিচ্ছি। আর প্রসেনজিৎ দাকে বলি, আপনি বাইরে রয়েছেন, সংযোগের সমস্যা হবে। প্রথম রাউন্ডে সবাই সবার মতো তাদের অবস্থান পরিষ্কার করুক, আমি চেষ্টা করব 8:30 থেকে 8:35 মধ্যে সবার ফার্স্ট রাউন্ডের বক্তব্য শেষ করতে। তারপর অবশ্যই তর্ক বিতর্ক বাগবিতণ্ডা, একজনের যুক্তিকে আরেকজন যুক্তি দিয়ে কাটবেন। এখানে ব্যক্তিগত কোনো শত্রুতার তো কারণ নেই। বাংলা এবং বাঙালিও তো জানতে চায় যে সত্যিটা কি। এখন দুজন একই সঙ্গে চিৎকার করলে আমরাও সঠিক জিনিসটা মানুষের সামনে রাখতে পারবো না। এই মুহূর্তে গৌরবের কাছে যাওয়ার আগে আজ মোহাম্মদ সেলিমের একটি বক্তব্য আমাদের কাছে রেকর্ডেড হয়। কি বলেছেন মোহাম্মদ সেলিম শোনাবো আপনাদের, শুনুন। এগুলো দেখার জন্য বিজেপি সরকার, আরএসএস এর বিভিন্ন সংগঠন এবং নানান প্রতিষ্ঠান, তারা যেভাবে নির্দিষ্টভাবে বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন, আসাম থেকে শুরু করে গুজরাট পর্যন্ত, এই যে পরিকল্পনা নিয়েছে দাগিয়ে দেওয়া, হেনস্থা করা, পুলিশকে ব্যবহার করা, বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা লাগানো, এবং তারপর হচ্ছে তাকে পুশব্যাক করানো। করতে পারছে না, তখন হচ্ছে তাকে ডাউটফুল সিটিজেন হিসেবে আখ্যা দেওয়া বা ডাউটফুল ভোটার হিসেবে করা। এটা কখনো ভাষার নামে, কখনো ধর্মের নামে, কখনো পোশাকের নামে, কখনো খাদ্যের নামে, কখনো জীবন জীবিকার নামে। এটাকে আদারিং বলে, প্রসেস অফ আদারিং। নয়া ফাঁসিবাদী চরিত্র এটা একটা। গৌরব, এ তো একই অবস্থান, মানে ঠিক প্রসেনজিৎদার অবস্থানটাই যেন মোহাম্মদ সেলিম আরো পরিশীলিত ভাষায় ব্যাখ্যা করলেন, সেম কথা। মানে তাহলে তোমারও কি অভিযোগ তাই একই? মানে পার্টি লাইন তো তাই বলছে। প্রথম কথা হচ্ছে প্রসেনজিৎ বাবু কি বলেছেন সেটা প্রসেনজিৎ বাবুর ব্যাপার, কিন্তু এটা তো সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে বেড়েছিলেন তখন তিনি বিজেপির শরিক ছিলেন। সুতরাং প্রসেনজিৎ বাবুর বক্তব্য আর মোহাম্মদ সেলিমের বক্তব্য কি এক দাঁড়ালো? তখনকার থেকে যে শুরু হয়েছিল, আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই করতে চলেছেন, 21শে জুলাই যে সভা করেন, সেই সভার মূল বিষয়বস্তু হচ্ছে ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে তিনি ওই রাইটার্সে গেছিলেন। তারপর যা হয়েছে, ওই বন্দুক পিস্তল নিয়ে যা হয়েছে দেখা গেছে, কিন্তু মূল দাবি ছিল তো নো ফটো আইডেন্টিটি কার্ড নো ভোট। উনি তো এই কথাটা বলেছিলেন। তো সুতরাং সেই সময় দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন যে ভুয়ো ভোটারে ভরে গেছে। আর আজকে উনি কি বলছেন যে একই জিনিস, আপনি সেদিনকার যা দেখবেন আজকেও তাই। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে ভুয়ো ভোটার যদি থেকে থাকে বা অনুপ্রবেশকারী যদি থেকে থাকে, সেই অনুপ্রবেশকারীদের আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে যে গ্রহণ করুন। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলেছেন যে আপনি আপনার নিজের ব্যক্তিগত পরিচয় বাংলা ভাষা উল্লেখ করলেই আপনি বিদেশি বা বাংলাদেশি হিসেবে চিহ্নিত হবেন, কিন্তু ভয়ঙ্কর কথা। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, ঝন্টু বড়াইক উনি অন্য ভাষায় কথা বলতে পারেন, মণিকাঞ্চল পাল বা প্রসেনজিৎ দাস বা আপনি বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন, তাহলে আমি তাকে কি হচ্ছে যে দাগিয়ে দেবো যে আমি বাংলা ভাষায় কথা বলি মানে আমি বাংলাদেশি, বা মণিকাঞ্চল পাল তামিল ভাষায় কথা বলে তার মানে কি সে শ্রীলঙ্কার লোক? এটা হতে পারে না। আজকে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি দার্জিলিংয়ে বসে জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য মিটিং করতে পারেন, আর কলকাতার বিধানসভায় এই যে বাংলা ভাষা বা বাংলা ভাষীদের নিয়ে এত হচ্ছে যে আলোচনা হচ্ছে, এইটা তো শুধু আজকে নতুন মানে আজকে হঠাৎ করে উদয় হলো এরকম বিষয়টা নয়। এই বিষয়টা তো গত 3, 4, 5
আর একটু আগে থেকে চলছে। আমি তো এখনো অবধি দেখতে পেলাম না কে রোহিঙ্গা, কে কোথা থেকে এসছে, এখনো কেউ। আপনি দেখেছেন কিনা জানি না, আমি তো দেখিনি। আমার কথা, তাহলে তুমি কি অস্বীকার করছো যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নামক ঘটনাটি একেবারে ঘটেনি পশ্চিমবঙ্গে? কখনোই হয়নি। আমি এটা তো বলিনি, আমি এটা বলিনি যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসেনি বা বাংলাদেশ থেকে অবৈধ। তাহলে যদি এই প্রশ্নই আপনি করে থাকেন, জন্য এই বাংলার মানুষ বিঘার পর বিঘা জমি বাংলাদেশিদের বেচে দেয়নি। আমি বলছি যদি তাই হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু অবৈধ অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার 2014 সালের পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার তো বর্ডার সামলায়, রাজ্য সরকার তো রাজ্যের আইন শৃঙ্খলা সামলায়। তাহলে এই অনুপ্রবেশকারী কারা, তাদেরকে কেন হচ্ছে যে চিহ্নিত করা হলো না? আপনি আজ পর্যন্ত দেখেননি। এই কিছুদিন আগে গুজরাটের বুকে আপনারাই টিভি চ্যানেলগুলো দেখিয়েছেন যে 11 না 13 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গুজরাট আহমেদাবাদ শহর থেকে হচ্ছে যে ধরে ডিটেনশন ক্যাম্পে হচ্ছে যে পাঠানো হয়েছে। সেই যাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো সেই রেজাল্ট কি আজ পর্যন্ত কি আপনি জানিয়েছেন বা আপনারা জানেন বা আমরা জানি? আমরা জানি না। আসলে এই যে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নাটকটি হচ্ছে যে এখানে শুরু করেছেন, এই যে বারাসাত, আপনার এখান থেকে কিছুটা দূরে বারাসাত রেল কলোনি উচ্ছেদ করা হবে, এই রেল কলোনির কাগজপত্র ওই পার থেকে আসা সেই অসহায় মানুষজন তাদের কাগজপত্র তাদের পাট্টা দেওয়ার কাজ বামফ্রন্ট সরকার করেছিল। আর আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীরব, ওখানে হচ্ছে যে ওখানে কি রেলের কাজ হবে বলে ওই কলোনি উচ্ছেদ হবে। তাহলে অসহায় কেন বলছো? মানে অসহায় সেই সময় ছিল, এটা কি 71-এর মুক্তিযুদ্ধের সময়? আমি বলছি যে অসহায় মানুষ সেই সময় দাঁড়িয়ে যে ঘটনা দুই দেশের অভ্যন্তরে ঘটছিল, যে পরিবেশ পরিস্থিতি ছিল, তা সেই মানুষগুলো যখন এই পারে এসছে, যে উদ্বাস্তু মানুষগুলো যে এই পারে এসছে, তাদের একটা থাকবার জায়গা, বসবাস করবার জায়গা, তাদের পরিবার পরিজনদের নিয়ে থাকার জায়গা, সেটা বামফ্রন্ট সরকার ওই সেই সময় কংগ্রেস করেছিল। এবং পরবর্তীকালে ভারত কি বাইরে থেকে আসবে আর তাদের থাকার ব্যবস্থা রাজনীতি? একদমই নয়, মানে প্রশাসনে থাকার লোক করে দেবে? একদমই নয়, একদমই নয়। তাহলে আমি আপনাকে প্রশ্ন উল্টে করতে পারি যে 22শে এপ্রিল পহেলগাঁওতে যে সন্ত্রাসবাদীরা হচ্ছে যে আমার দেশের অভ্যন্তরে ঢুকে আমার দেশের 26 জন এবং নেপালের একজন, টোটাল 27 জন নাগরিককে যে হত্যা করলো, তাহলে দেশের সরকার আজ পর্যন্ত সেই সন্ত্রাসবাদীদের ধরতে পারলো না কেন? তাহলে সেই নিরাপত্তা কোথায়? আসলে বলছো যে বাইরের দেশ থেকে এসছে একটা জটিল পরিস্থিতিতে, তোমরা তাদেরকে পুশব্যাক না করার পরিবর্তে তোমরা পাট্টা দিয়েছো। তুমি বললে, আমি বলিনি। পুশব্যাক না বললে যে পাট্টা দিয়ে দিয়েছি, তাদেরকে থাকতে জায়গা দিয়েছি, সেফ ল্যান্ড বলে ঘোষণা করেছি। আপনি কি করবেন যদি এক মানুষ ওইখান থেকে যে দাঙ্গা সেই সময় দাঁড়িয়ে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ এপারে এসছে, তাদের পরিবার পরিজন সর্বস্ব হারিয়ে, তা আপনি সেই মানুষকে বলবেন যে আপনি বঙ্গোপসাগরে চলে যান? গৌরব, আমি একটা কথা বলি। গৌরব আমার ভীষণ প্রিয় বক্তা এবং রিয়েলিটিতে কথা বলে। গৌরব, আমাদের তো প্রত্যেককেই বিভিন্ন সংস্থায় কষ্ট করে কাজ করতে হয়। কর্মসংস্থান আমাদের বাংলার মানুষের কাছে একটা বড় ইস্যু। আচ্ছা গৌরব, কখনো তোমার মনে হয় না যে একটা পার্টি তুমি রাজনৈতিক দলের অস্তিত্বকে কিছুক্ষণের জন্য তুমি অস্বীকার করো, তুমি বলো তো এই যে প্রচুর মানুষ যারা সেখানে থাকছেন বা যাদের তোমরা জায়গা করে দিয়েছো বলে তোমরা দাবি করছো, তোমাদের উদ্বাস্তু আন্দোলন একটা প্রায়ার মুভমেন্টের মধ্যে পড়ে, বামপন্থের উদ্বাস্তু আন্দোলন, এটাই আন্দোলন গৌরবদের, যে যারা এসছে তাদেরকে জমি জায়গা দাও, পাট্টা দাও, তাদেরকে দেশের নাগরিক হিসাবে অ্যাকসেপ্ট করে নাও, স্বীকার করে নাও। এর জন্য স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এর উপর কোনো আঘাত আসছে না আজও দাঁড়িয়ে? তোমাকেও তো কাজ করতে হচ্ছে, এবং এখানে যদি কাজ না থাকে তোমাকে আরেক জায়গায় কাজ খুঁজতে যেতে হচ্ছে, সেখানে তোমার কন্টেস্টেন্ট দেখা যাচ্ছে বহু লোক পেছনে হিস্ট্রি ঘাটলে দেখা যাবে তারা বাংলাদেশ। সে তো সব জায়গায় আছে, শুধু বাংলাদেশি কেন? আপনি আমি বলছি যে অন্য রাজ্য থেকে এই যে মাইগ্রেন্ট লেবারদের কথা হচ্ছিল, যে অন্য রাজ্য থেকে রাজ্যের বুকে এসে কেউ গাড়ি চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান টানছে, কেউ মুটে মজদুরের কাজ করছে, কেউ অফিসে কাজ করছে, এরকম বিষয়টা নয়। কিংবা জমিতে পাট্টা দিয়ে এই রাজ্যের দেশের নাগরিক হিসেবে স্বীকার করা কি এক জিনিস? পাট্টা দেওয়ার বিষয় নয়। আপনি দুটো পরিস্থিতিকে গুলিয়ে দেবেন না দেবাশিস দা। সেই সময় না একদমই তাই, আপনি গুলিয়ে দিচ্ছেন। সেই সময় বামেদেরকে গুলিয়ে দাও আমার পক্ষে সম্ভব না। তোমরা সংগঠিত পার্টি, পরিকল্পনাভাবে চলো। ঠিকই তো, সেই পরিকল্পনা করেই তো সেই সময় দাঁড়িয়ে হচ্ছে যে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে কংগ্রেসের সরকার ছিল এবং আমরা বলেছিলাম যে ওই পার থেকে যে সর্বহারা মানুষগুলো এই পারে এসছে আশ্রয়ের জন্য, তাদেরকে আশ্রয় দেওয়া হোক, এটা আমরা বলেছিলাম। ইন্দিরা গান্ধী সেই সময় সেই কাজ করেছিলেন। কিন্তু প্রশ্নটা তা নয়, আপনি দুটো জিনিসকে গুলিয়ে দিলে হবে না। আপনি বাংলা ভাষায় কথা বলবেন, তার মানে আপনি বাংলাদেশি হিসেবে ঘটছে। আজকে হয়তো তৃণমূল ঘোষিতভাবে
পাট্টা দিচ্ছে না, কিন্তু হয়তোবা দেখা যাচ্ছে যে কেউ কেউ অসাধুভাবে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড সে তো করে দিচ্ছে, এখানে জমি কিনিয়ে দিচ্ছে। তাহলে অসাধু একই তো ব্যাপার হলো। তাহলে আপনি কি মনে করেন সেই সময় দাঁড়িয়ে বামফ্রন্টের নেতারা বা বামফ্রন্ট সরকার অসাধু উপায় জিনিসগুলো করেছিল? আপনি কি সেটা মনে করেন? আগে সেটা বলুন। মন্টুরাম পাখিরা অভিযোগ করছেন যে সরকারি আধিকারিকরা বেআইনি পথে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছেন। আবার পরবর্তীকালে দেখা যাচ্ছে নিউটন দাস তিনি বাংলাদেশে বসে বলছেন যে আমি মন্টুরাম পাখিরার হয়ে পশ্চিমবাংলায় ভোটে নির্বাচনে কাজ করেছি। তাহলে আপনার এই যে ঘটনা আর ওই যে ঘটনা এক জিনিস হলো কি? হলো না তো। ঠিক। তাহলে আপনি গুলিয়ে দিলে তো জিনিসটাকে হবে না। আমি এখানটা দাঁড়িয়ে এখনো পর্যন্ত কনফিউজ যে আমরা আমাদের এদেশের নাগরিক প্রমাণ করবার জন্য কি কি করতে পারি, টেকনিক্যাল জায়গাটা বা কি করা উচিত না, কি বলা হচ্ছে বিহার মডেল, যে মডেলে চলে জাতীয় নির্বাচন কমিশন, ন্যাশনাল ইলেকশন কমিশন, তারা শোনা যাচ্ছে, আমি বলছি এটা অফিসিয়াল তথ্য নয়, আমার সূত্র সত্যি এটা মানার কোনো জায়গা নেই, 39 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছেন। টেকনিক্যালিটিস কোন জায়গায়? খুব ঠান্ডা মাথায় আমি ঝন্টুদার কাছ থেকে এর মানে ব্যাখ্যাটা শুনবো যে আমাদের বাংলাতেও আগস্ট থেকে এই ধরনের বিশেষ নিবন্ধীকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে, সেটা কিভাবে হবে, এবং এই যে অনুপ্রবেশ তত্ত্ব যেটা আসছে, যেটা কখনো বাম বলছে আমরা তাদেরকে মানে একদম লিগাল ওয়েতে জায়গা দিয়েছি, কিন্তু তৃণমূল লিগাল করছে না, চোরা পথে তাদেরকে গরম আধার কার্ড তৈরি করে দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা কোনটা ঠিক কোনটা ভুল, এই জায়গাটা টেকনিক্যালিটিসের জায়গা, যেটা আপনারও প্রশ্ন থাকবে। আমি ঝন্টুদার কাছে আসবো একটা ছোট্ট বিরতির পরে, আবারও ফিরে আসলাম আলোচনায়, ঝন্টুদার কাছে যাব। না, আমি বলছি ভূপেশ গুপ্ত বাম সাংসদ ছিলেন, বাসুদেব আচার্য, শ্যামল চক্রবর্তী, প্রশান্ত চট্টোপাধ্যায়, জ্যোতিবাবু, এই নামগুলো তো স্বনামধন্য। বাগ্মী সাংসদ, তারা কলম তুলে তাদের মুখপাত্রে এমনকি মানে একাধিক সময় লোকসভায় দাঁড়িয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেছে কুড়ে কুড়ে খাচ্ছে ভারতকে, বাংলাকে, পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারী। খুব জ্যোতিবাবু কলম তুলেছিলেন 1 কোটির সপক্ষে, একইভাবে ইন্দ্রজিৎ গুপ্ত। এগুলো ডেটা পরবর্তীকালে তোমরা দেখালে আর্কাইভ এখনো ক্লিক করা যায়, জীবন্ত নিদর্শন। মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে মারছেন চরণজিৎ সিং অটোওয়ালের মুখে। ওই সেদিন ছুটিতে না থাকলে হয়তো বাঙালির একমাত্র স্পিকার বাগ্মী সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখেই লাগতো কাগজটা। এনআরসি চাই, 1 কোটি অবৈধ বাংলাদেশি বেআইনিভাবে সিপিএমকে জেতাচ্ছে, আর সিপিএম তাদেরকে শেল্টার দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে অদ্ভুত একটা খেলা, জানো তো? হ্যাঁ, সেই অদ্ভুত খেলাটা হচ্ছে আমি বিরোধী থাকলে পরে বলছি অনুপ্রবেশ আছে, অনুপ্রবেশকারীরা ভোটে জেতাচ্ছে শাসককে, আর যখনই শাসক দলে চলে আসি তখন স্পিকটি নট। তোমরা এই যে আজকে বাঙালি বাঙালি বলছো, তো আমি বলছি ফ্ল্যাশব্যাকে যাও। আমরা ছাত্র, বাল ঠাকুরে তখন হিন্দুত্ববাদীর মুখ, তখন বিজেপি নন তিনি, মহারাষ্ট্র থেকে ট্রেন ভরে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের তাড়িয়ে দিল। জ্যোতিবাবু উলুবেড়িয়ায় স্টেশন থেকে নামিয়ে ওদেরকে শেল্টার দিলেন। তার মানে কি শুধু কি বাঙালি বিদ্বেষ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপরে আক্রমণটা হয়, অথচ সেই মানুষগুলোই বাংলায় 2টো রচনা, একটা জাতীয় সঙ্গীত, একটা জাতীয় স্তোত্র, সেটা গায় সগর্বে। প্রশ্নটা যতটা বাঙালি বিদ্বেষী, ততটাই আমাদের ভেতরের আভ্যন্তরীণ ত্রুটি। আমি তোমাকে বলছি যে চলে যাও, অন্যের দোষ ঘাটা বন্ধ করো, আমি ঘরে আসি। আচ্ছা, তৃণমূলের 14 বছর, কংগ্রেসের 30 বছর, 34 বছর বাম, মোট 78 বছরের এই স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই 3টে মহাশক্তি শাসনে ছিল। আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভেতরে থাকি, বাঙালির একমাত্র তীর্থস্থান। সেখান থেকে আমি গিরিশ পার্ক প্রত্যহ হেঁটে এসে তারপরে বিটি রোড ক্যাম্পাসে আসি। আমি চারিদিকের হোর্ডিংগুলো দেখি, দেবাশিস, বাংলা ভাষা খুঁজতে গিয়ে আমাকে ডাইনোসরের মতন মনে হয়, বিরল একদম। তাহলে আমার ঘরে যখন বাংলা স্বীকৃত নয়, আমার ঘরে যখন বাঙালি হেনস্থার শিকার হয়, আমার ঘরে যখন বাঙালির গোড়া কেটে আগায় জল ঢালা হয়, যে আমার গুজরাট থেকে বাংলা এক বর্ণ না জানা বা বিহার থেকে বাংলা এক বর্ণ না জানা প্রাক্তন বিজেপির 2 সাংসদ বর্তমানে পশ্চিমবঙ্গের থেকে রিপ্রেজেন্ট করেন, তখন কষ্ট হয় যে যারা আজকে বাঙালির জন্য রাজপথে নেমে কাঁদন করছেন, তাদের সময়টায় তাদের হাতে কি বাঙালি পায় স্বীকৃতি? আজকে কালকে আমি দেখছিলাম নজরুল ইসলাম, যোগ্য বাঙালি আইপিএস, বলতো বামেদের সময় বা বর্তমান সরকারের সময় উনি রিটায়ার হয়েছেন, তিনি মানে বলছিলেন আমি তো বাঙালি, আমি তো যোগ্য, আমাকে না দিয়ে যখন আমার মাথায় একজন বাংলা না জানা আইপিএসকে প্রমোশন দেওয়া হলো,
তখন আমি ভাবছিলাম যে এরাই বাঙালির সপক্ষে কথা বলে। আমি তোমাকে বলছি, দেখো যে কোন অদ্ভুত রাজ্যে বাস করি, যে রাজ্যে মুড়ি মুরগির মতো ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ওপার থেকে না হয় ঠিক আছে বিএসএফ দায়ী, তুমি জমি দাওনি, তারপরও বিএসএফ এর প্রয়োজন ছিল 2210 কিলোমিটারে বজ্র অটনি ব্যবস্থা করা, করেনি তো, বিএসএফ দায়ী তো। তারপরে তুমি কি করে তোমাদের রাজ্যে ঢোকার পরে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুড়ি মুরগির মতন আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড সব কিছু দিয়ে দিচ্ছ, যে অন্য রাজ্যে গিয়ে তারা হয় জঙ্গিপনা করছে, না হলে অন্য রাজ্যে গিয়ে সেখানকার তোমার ভাষাতে আমার সন্তানের ভাতে থাবা বসাচ্ছে। এটা তো বসিকারের জায়গা নেই। এ রাজ্যের থেকে শুরু করে তুমি সাতরাটি, আমি বলছি তোমাকে ডেটা, অনুপ্রবেশের কথা বলছি। হ্যাঁ, অনুপ্রবেশ। ফলে যেসব রাজ্যে সস্তায় বাঙালি পরিযায়ী শ্রমিক, পরিযায়ী আউট, যারা এতদিন সাপ্লায়ার ছিল, এতদিন তো বাঙালিদের সেই বাল ঠাকুরের পরে দীর্ঘ সময় তো বাঙালিদের এইভাবে মারেনি। আজকে কেন হচ্ছে? বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের হাত ধরে মুড়ি মুরগির মতন অবৈধ কাগজ নিয়ে, শুধু পশ্চিমবঙ্গে না, যেহেতু পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের জায়গাটা খুব দুর্বল, অন্য রাজ্যে যখন ঢুকেছে সেখানকার পলিটিক্যাল পার্টস কিংবা ওখানকার সোশ্যাল পার্ট আতঙ্কিত হয়েছে যে বাংলাদেশের লোক আমার ঘরে কাজ করছে না তো, এখানে বোম ব্লাস্ট করবে না তো। সাতরাদির থেকে শুরু করে কর্ণাটকের চিত্রকূট থেকে শুরু করে কেরালার সাতকাটি ধরা পড়েছে। কেরালায় তো আর বিজেপি সরকার নয়, আমি বিজেপি সপক্ষে বলছি না। দেখো, আমার ঘরে যদি বাঙালি শেল্টার না পায়, তাহলে বাইরের মানুষ তো আমাকে মারবেই। দেখো, বাঙালি দুটো শত্রু। বাঙালি কি মেধার কাছে পরাভূত হয়েছে? এই যে আপনি আইপিএস অফিসার বলছেন বা রাজনৈতিক নেতা যেগুলো আমরা যাদেরকে দেখি, জানো, আমি বলছি তোমায়, আমি বিঙে বেঙ্গলি, বাঙালির কমেছে, বিঙে বাঙালি আমরা অঙ্গচ্ছেদ করেছি, আমাদের বোমে ক্ষতবিক্ষত হয়েছে পৃথিবীর রাজা ব্রিটিশরা। তারপরে আমরা কি হয়েছে? অঙ্গচ্ছেদ। তারপরে 72-এ ভাষার ভিত্তিতে যাও বা বাংলাদেশ হলো, ভাবলাম আমাদের জায়গা হবে, হয়নি। তারপরে যখন এইটুক বাঙালির আস্থানা রইল, উগ্র আন্দোলন, পলিটিক্যাল কারণে এখানেও বাঙালি নিজ ভূমে পরবাসী হলো। শুধু নয়, আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, তুমি বলছিলে না, বাঙালি যাই শাসনবর্গে এসেছে গোড়া কেটে আগায় জল ঢালছে, ফলে অন্যরা তো মারবেই আমাকে। আজকে পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে যে বাঙালি এ রাজ্যে, আচ্ছা কেউ তো প্রশ্ন করে না যে প্রত্যেকটা রাজ্য নিজের অস্মিতা তৈরি করেছে, পলিটিক্যাল অস্মিতা শেল্টার পেয়েছে। এ রাজ্যের পলিটিক্যাল পাওয়ারে যারা ছিল, তৎকালীন বামেদের প্রশ্নটা আনি, জ্যোতিবাবু তো প্রধানমন্ত্রী হতে পারত, কেন বেঙ্গল লাইন কেরল লাইনের কাছে মাথা নত করলো? কেন বাঙালির একমাত্র বাংমি সোমনাথ চ্যাটার্জি ওখানে ওই পোস্টটা হোল্ড করেছিল বলে কেরল লাইনের কাছে মাথা নিচু করতে হলো, তাকে বহিষ্কার করতে হলো? এই প্রশ্নগুলো আমরা করব না। প্রশ্ন হচ্ছে, আমার ঘরে যদি বাঙালি হেনস্থার শিকার হয়, পলিটিক্যালি বিমাতৃসুলভ আচরণ সহ্য করতে করে, তাহলে বাইরের মানুষ তো আমাকে মারবেই ভাই। মানে বাংলার ক্ষতির জন্য বাঙালি দায়ী? আপনি বলছেন শুধু তাই নয়, বাঙালি দায়ী না, রাজনৈতিক হুইলটা দায়ী? রাজনৈতিক হুইল, বাঙালির রাজনৈতিক হুইল, বাঙালির অপোজিশন হুইল, এন্ড স্বাধীনতার পরে এই বাঙালি সত্তা, যে বাঙালি সত্তা অরাজনৈতিক মুখের দিকে চেয়েছিল, যে রাজনীতিতে আমি তো অনাথ, আমরা বাঙালি, তুমি তো দেখেছো কিনা, আমরা বাঙালি ডক্টর মুকুন্দ মজুমদার তৈরি করলেন শিলিগুড়িতে, আমরা জানতাম ওটা সিপিএম এর বি টিম। আজকে যে বাংলা পক্ষ গড়গড়া বসে বসে স্নো পাউডার মেখে ঘুরে ঘুরে বেড়ায়, তুমি ভাবো এরা এমন একটি বাঙালিদের অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যারা এ রাজ্যে 26,000 বাঙালির চাকরি চুরি হলে স্পিকটি নট, মুখে সেলোটেপ মারে, 32,000 চাকরি যায় ভাব, মুখে সেলোটেপ মারে। অন্য রাজ্যে বাঙালি হেনস্থা হলে ওনার বলছে সঠিক, ওয়েলকাম, কিন্তু ভাই আমার ঘরে যখন বাঙালি নিজ গিয়ে পরবাসী, মুর্শিদাবাদের বাঙালি যখন গৃহ ছাড়া হয়, এরা চুপচাপ থাকে। বাংলাদেশের বাঙালি যখন মার খায়, কিচ্ছু বলে না। এই যে দ্বিচারিতা, তখন অন্য রাজ্যের অবাঙালিরাও সেই সুযোগটা পায়, যে এরা তো নিজেরাই দুর্বল, নিজেরাই গোষ্ঠী। ঝন্টুদার এই বক্তব্য আমার কানে বাজছে যে বাংলা এবং বাঙালি নিজ ভূমে পরবাসী। আবার এটাও বাস্তব, এই আলোচনায় উঠে আসলো যে এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিক যারা গায়ে খাটতে পারে, খাটুয়ে যারা, তারা বাংলায় মজুরি পায় না। আমি প্রসেনজিৎ দার জন্য এই পয়েন্টটা রাখছি, এই বাংলায় মজুরি না পেয়ে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে। এটা খুব পরিষ্কার আজকে শ্রমিকদা বলেছেন বলে আমি বক্তব্য কোট করছি না, আমি বিরতির পরে এসে শোনাবো। এটাও তো বাস্তব যে করোনার পর যখন ফিরিয়ে নিয়ে আসা হলো পরিযায়ী শ্রমিকদের রাজ্যে, এরপর রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া কি উচিত ছিল যে পরিযায়ীরা বাংলাতেই তারা কাজ করবে, বাংলায় তারা থাকবে, বাংলায় তারা ভালো মজুরি পাবে?
সেই ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কি এই যে লেবার ড্রেন হওয়া সেটা হয়েছে? প্রসেনজিৎ বাবু, তার জন্য কারা দায়ী? এবং এই যে বাংলাকে বাঁচানোর জন্য আজকে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী সহ, আমরা প্রশংসা করি, 1 ইঞ্চি জমি ছাড়বেন না বলেছেন, আমরা সত্যিই খুব আনন্দ পাচ্ছি, কিন্তু এর পেছনের যে হিস্ট্রি রয়েছে সেটা কি মানে রিপিটেডলি বারবার করে একই ছবি দেখাচ্ছে এবং সেই ছবির শিকার আমরা সবাই এখন এই মুহূর্তে। আমি জানবো আপনার থেকে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, এই মুহূর্তে প্রসেনজিৎদার কাছে যাব, কিন্তু তার আগে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রী বলছেন আমি কৃষকের রোজগারকে 3 গুণ করে দিয়েছি আর আমার স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি। সে রাজ্য থেকে এত মানুষ বাংলার বাইরে যায় কেন? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কোভিডের পরে যে আর কেউ বাংলার বাইরে কাউকে যেতে হবে না, আমি সমস্ত মানুষের জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে কেন মুখ্যমন্ত্রী আজকে এদের ব্যবস্থা করেননি? তিনি উত্তর দিন, এত মানুষ বাংলার বাইরে কি করছে মনে নেই। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী, মানুষ তৃণমূলের বিসর্জন দেবে। প্রসেনজিৎদা, এই হচ্ছে বিজেপির মোটামুটি অবস্থান এবং আপনি পুরো প্যানেল শুনেছেন সবার কথা। এবার আপনি বলুন যে সরকার এক্ষেত্রে দায়িত্বচ্যুত হয়েছে কি? কারণ মাথায় রাখতে হবে যে তৃণমূল সরকারটা কিন্তু 14 বছর। মণিকাঞ্চন বাবু বললেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণা বলবেন না। আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণার কথা বলবো, অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণার কথা বলবো। কারণ আমি বলবো না যে আমরা মোদির বাচ্চা, যেটা অনেকে বলে। আমরা অনুপ্রেরণার কথা বলবো, আমরা দলটা করি তাদের অনুপ্রেরণা। তো সুতরাং উনি বলছেন ভাঁওতা এসব বলছে। দেখুন, এসব কথা মানুষ শুনবে না, কারণ সারা ভারতবর্ষে ভাঁওতা কারা দিয়েছে সবাই জানে। আর আবার আসছেন আপনাদের প্রধানমন্ত্রী, আবার ভাঁওতা দেবে, আবার নির্বাচনে পিছিয়ে পড়বে। না, আপনি আসল এই জায়গাটা আসল যত এসেছে তত হেরেছে, আবার আসবে, আবার হারবে, নির্বাচন এসেছে। এটা ছেড়ে দিন, ওটা তো মানুষ ভোট দেয়। হ্যাঁ, বলছি। আর শ্রমিকরা দেখুন, কোন শ্রমিক কোথায় গিয়ে কাজ করবে, কোথায় গিয়ে কোন না ব্যক্তিগত না প্রসেনজিৎ, আমি চাইছি এই যে বাংলা এবং বাঙালির যে মানে ধ্বংসের কথা বললেন ঝন্টুদা, এটা বলুন একটু। কালকে আমার খুব ভালো লাগছিল, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছিলেন, একটা চ্যালেঞ্জ করছিলেন উনি, যে তৃণমূলের যারা রাজ্যসভা এবং লোকসভার সাংসদ রয়েছে তাদের সংসদ ভবনে দাঁড়িয়ে আসুন আমরা বাংলায় ভাষণ দিই। তৃণমূলের যে সাংসদ সংখ্যা এবং বিজেপির যে সাংসদ সংখ্যা এখন রাজ্য থেকে, সবাই আসুন আমরা বাংলায় ভাষণ দিই। কালকে সুকান্তদা বলছিলেন। এবার ব্যাপার হচ্ছে এখানে এই চ্যালেঞ্জ এখনো পর্যন্ত আমার কাছে, কালকে বিকেলের বাইট, আজ বিকেল সন্ধ্যা হয়ে গেল, কেউ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন কিনা আমার জানা নেই। এখন ব্যাপার হচ্ছে এই যে বাংলায় দাঁড়িয়ে আমরা বাংলাকে পদদবিত করছি, আমি বলছি না তৃণমূল, আমরা সবাই করছি হয়তো বা জানতে অজান্তে, তো সেই জায়গাটা বলুন। শ্রমিক কি বলেছে, প্রধানমন্ত্রী জিততে পারবেন কি পারবেন না সেটা অন্য ইস্যু। আমি মনে একটু বলি, আমরা বাংলা বিদ্বেষী নয়, কারণ আমরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙি না। আর উনি বলছেন যে বাংলায় কোনো বাংলার অস্তিত্ব নেই, উনি বাংলায় ঘোরেননি। হ্যাঁ, ওনাদের বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির জন্য বাঙালি মার খাচ্ছে, ঠিক আছে, এইটাই ওনাদের বক্তব্য। কিন্তু ওনাকে বলে দিই, একমাত্র মমতা ব্যানার্জি বাংলা এবং বাঙালির জন্য লড়াই করে এবং করবে। প্রসেনজিৎ বাবু, একটা প্রশ্ন, আমি বিনীতভাবে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি আলোকপাত করতে পারবেন? বিদ্যাসাগরের মূর্তি আমাকে বলেছে, আপনাদের সামনে আপনি একটা প্রশ্ন আপনার জন্য একটা প্রশ্ন রাখছে, এটা ওপেন ফোরাম, এটা ওপেন ফোরাম, আপনাকে প্রশ্ন করতে পারে। একটা প্রশ্ন আপনি শুনে নিন, আপনি শিক্ষিত মানুষ, আপনি প্রশ্ন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরে আপনার সরকার আলাপন বাবুর নেতৃত্বে 1 সদস্যের একটা তদন্ত কমিটি করেছিল, আর থানায় সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার কথা ছিল। আজও অব্দি 1 সদস্যের আপনার মালাপন বাবুর নেতৃত্বে সে তদন্তের রিপোর্ট আমরা জানতে পারলাম না, সিসিটিভির ফুটেজও থানা অব্দি পৌঁছালো না। কেন? কাকে বাঁচাতে? উত্তর প্রসেনজিৎ দা। আপনি জানেননি, সরকারিভাবে রিপোর্ট নিশ্চয়ই পড়েছে, আপনাকে জানানোর জন্য তো রিপোর্ট না, সরকারি আরটিআই হয়েছে 9টা, রিপোর্টই পড়েনি, নিশ্চয়ই জবাব করেছে। হ্যাঁ, শুনুন না, আপনি যে ধরনের অবাস্তব কথাবার্তা বলছেন, বাংলায় বাঙালির কোনো চিহ্ন নেই, বাংলায় বাঙালি শেষ, বাঙালির জন্যই বাঙালিরা মার খাচ্ছে,
আপনার তো মনে হয় বাংলা বিদ্বেষী কথাবার্তা আপনিই বলছেন। বাহ, আপনি আপনি করছেন, তো আমি বলবো বাঙালির না। বিরুদ্ধে কথা বলছেন। আপনি গোড়াটা কেটে দিয়েছেন, আমি আগায় জল ঢালার কথা বলবো না। বাহ, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির আশেপাশে কোনোদিন দাদা, এসেছিলেন? বাংলার একটা জন্য- বাংলা হোর্ডিং বাংলার নেই। জন্য যদি কেউ আপনার লড়াই ফিরহাদ হাকিম করেছিল, সাহেব কি করছে? 11 সালের আগের থেকে আপনার কলকাতা কর্পোরেশনের দখল নিয়ে বসে আছে। একটা বাংলা হোর্ডিং এর অর্ডার করেছেন? না, না। বাংলা করেছেন? আপনাকে একটা কথা কলকাতাকে বলি। বলা হয় আপনাকে কালচারাল একটা কথা বলি। মক্কা। সারা- কি করেছেন আপনি? আপনি কলকাতা ঘোরেন না তো? কয়টা হোর্ডিং এর আপনি অর্ডার কলকাতা- করেছেন? আরে কয়টা বাংলায় হোর্ডিং করেছেন? একটা চেঁচাচ্ছেন উত্তর কেন? দিন না। চেঁচাচ্ছেন কেন? আমি একজন চেঁচাচ্ছেন অধ্যাপক কেন? হিসেবে বলা আপনাকে মানে? প্রশ্ন করছি। আমি চেঁচাচ্ছেন তো কেন? বিজেপি নই। চেঁচাচ্ছেন কেন? আপনি কেন বলা উত্তর দিতে মানে? পারছেন না? গোল গোল করে আপনি ঘোরাচ্ছেন, চেঁচাচ্ছেন। ভারত ভ্রমণে বেরোচ্ছেন। আপনি হ্যাঁ? প্রশ্ন করুন, ভালোভাবে করুন। হ্যাঁ? চেঁচাচ্ছেন একটা কেন? হোর্ডিং এর কথা বলছি বাংলায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে। আপনি কলকাতা কেন? ঘোরেন? কলকাতা ঘোরেন? কেন রবীন্দ্রনাথের নোবেলটা আপনার পুলিশ বের করতে পারেনি? প্রশ্ন আমার, বাঙালি হিসেবে প্রশ্ন আমার। 26,000 বাঙালির চাকরি আপনার হ্যাঁ, সরকার খেয়েছে। উত্তর দিন, সিবিআই উত্তর দিন। সিবিআই পারেনি। আপনি কে জন্য আছেন? সিবিআই পারেনি। আপনি খালি ভাওতাবাজি করবেন রাস্তায় আপনি নেমে। জানেনই না সিবিআই বাঙালিকে পারেনি। নিয়ে রাজনীতি করবেন? সিবিআই পারেনি। হ্যাঁ? আপনি জানেন আপনি না। রাজনীতি করবেন? আপনি ভাওতাবাজি হ্যাঁ? করছেন। রাজনীতি আপনি করবেন দালালি আপনি? করছেন। আপনি রাস্তায় দালালি দাঁড়িয়ে করছেন। বাঙালি প্রীতি, আপনি বাঙালি দালালি প্রীতি। করছেন। 3 আপনি জন দালালি এমপি কেন করছেন। বাঙালি? ভাওতাবাজি গৌরব করছেন। মনিদার কোনো প্রশ্ন হ্যাঁ? থাকবে? দালালি করছেন। মনিদা তিন জন এমপি ও বাঙালি কেন? অনেকক্ষণ ধরে আপনার কথা সহ্য করা হচ্ছে। অনেকক্ষণ ধরে সহ্য 3 জন করা এমপি হচ্ছে। বাঙালি, উনি বড় বড় অনেকক্ষণ লেকচার ধরে মারছেন এখানে। বাংলা বিরোধী একটা মানুষ গৌরব কিছু বাংলার বলবে? বিরুদ্ধে কথা বলে। একটা মিনিট, বাঙালির একটা মিনিট, বিরুদ্ধে একটা কথা মিনিট। বলে। সময় একদম নেই আর হাতে, আপনাদের একদম। মতো মানুষের জন্যই বাঙালির এই দশা। এবার আমি বলি, আপনার মতো মানুষের জন্যই বাঙালির দশা। শুনুন না, ছেড়ে দিন। বাংলা বিরোধী কথাবার্তা বলে। আচ্ছা ঠিক আছে, আপনারা খালি বাংলা মেজাজ, ভাষা, কথা বলে মেজাজ আচ্ছা, হয়। আপনি ঠিক আছে। বাংলা ভাষা, টিভি হ্যাঁ, চ্যানেলে বসে। ঠিক করে। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হন। সোমবার দিনকে প্রোগ্রাম আছে, একটু শান্ত হন। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবাংলার বাঙালিদের জন্য আপনাদের বুক যখন এত কাঁপছে, তখন পশ্চিমবাংলার বাঙালি বেকার ছেলে মেয়েদের জন্য যে শিল্প পশ্চিমবাংলার বুকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ধারে তৈরি হবার পরিকল্পনা তৈরি হয়েছিল, একদম। সেই পরিকল্পনাকে আটকাবার জন্য আপনার দলের নেত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে সবাই মিলে একত্রিত হয়ে ধর্মতলার বুকে বাংলার সর্বনাশ করবার জন্য কেন বসেছিলেন? সেই উত্তর কে দেবে? মনিদা দ্রুত শেষ করবে, শুধু মনিদার আমার বক্তব্য। হ্যাঁ। প্রশ্নের উত্তর প্রসেনজিৎ বাবু দেননি। কোনো কর্মসাথী সর্বনাশ পোর্টালে কোনো কেন সর্বনাশ মাইগ্রেন্ট হয়নি। লেবারদের নাম কৃষকের নেই? জমি জোর করে নাম্বার কেড়ে 1 নিয়ে সময় কম দাদা। কৃষকের নাম্বার জমি 2 জোর করে কেড়ে নিয়ে সর্বনাশ। খড়গপুর খাগড়াগড় কাণ্ডের মূল তো অভিযুক্ত কৃষকের জমি শাকিল জোর করে আহমেদ কেড়ে নিয়ে নদিয়ার সর্বনাশ। করিমপুর CPM থেকে তো ভোটার ভালো কার্ড পেয়েছিল, তখন হ্যাঁ। সেটা সিপিএমই দিয়েছিল, বাংলাদেশি ছিল। আর নাম্বার 3 বলছি, সুইটি বেবি, কুরবান শেখ, ইমান শেখ, দিল্লি পুলিশ তাদের অ্যারেস্ট করেছে। তাদেরকে কবে অ্যারেস্ট করেছে? 21 বেশ, জুন বেশ, বেশ। 2025। আর হাতে একদম তাদের সময় নেই। রেসিডেন্সিয়াল আর সার্টিফিকেট হাতে দিচ্ছে একেবারে জুলাই সময় নেই। আমি মাসে। সবাইকে ধন্যবাদ আর জানাই, বলছি, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের 21শে জুলাই অর্থাৎ সোমের সভা অথবা শুক্রের সভা মানুষের জন্য কি রাখছে, এটা আমাদের সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আগামী দিনেও আমরা অনুষ্ঠান একের পর এক সিরিজ অনুযায়ী করতে থাকব। আজকে এখানে হাল্লাবোল শেষ করছি। এরপরে আপনার কথা অনুষ্ঠান, সঙ্গে থাকছেন বিশিষ্ট আইনজীবী, বাম নেতা, মানে অবশ্যই সাংসদ বিকাশ ভট্টাচার্য। তার সঙ্গে আজকের অনুষ্ঠান শিলাদিত্যের সঙ্গে আপনার কথা দেখুন ঠিক রাত 8টায়। সঙ্গে থাকুন।